Hello, my dear students of class 7. Hope you are keeping well at home, isn't it? বাড়িতে সবাই ভালোই আছো, পড়াশোনাও করছো. So we are studying today the first chapter from civics. The title goes on equality. So when the term you have seen on equality মানে সমতা, সাম্য যাকে আমরা বলি, এটা কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এখানে প্রতিষ্ঠিত হতে চলেছে তা আমরা দেখব, বা সমাজের মধ্যে কীরকম বৈচিত্র্য রয়েছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস অ্যান্ড ওয়াই ইকুয়ালিটি গেটস মোস্ট ইম্পর্টেন্স ইন এ ডেমোক্রেসি, দ্যাট উই শ্যাল ফাইন্ড টুডে. যাই হোক, আমাদের যে চ্যাপ্টারটা, দ্য চ্যাপ্টার স্টার্টস উইথ এ স্টোরি. হিয়ার দ্য নেমস আর গিভেন. ওয়ান লেডি স্ট্যান্ডিং ইন দ্য লাইন, যার নাম হচ্ছে রমা. সে ভোট দিতে এসেছে, ভোটিং চলছে, ঠিক আছে. তার ফ্রেন্ড আছে সুজাতা. আর এখানে যে অন্যান্য লোকেরা রয়েছে তারা দে বিলং টু ডিফারেন্ট প্রফেশনস, ওকে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, ওকে, ডিফারেন্ট রিলিজিয়াস কমিউনিটিস, ওকে, বাই দ্য নেমস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে. তো এসব এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন প্রফেশনের, বিভিন্ন বৃত্তির, জীবিকা নির্ভর লোকেরা এখানে ভোট দিতে একই লাইনে দাঁড়িয়েছে. তো রমা তার বন্ধু সুজাতার সঙ্গে শেয়ার করছে, তার সঙ্গে কথা বলছে যে দেখ, এটা তো খুব একটা দারুণ জিনিস যে আমরা একই লাইনে দাঁড়িয়ে সবাই বিভিন্ন লোকের একসঙ্গে দাঁড়িয়ে ভোট দিচ্ছি. হ্যাঁ, ইজন্ট ইট এ নাইস সিস্টেম ইন এ ডেমোক্রেসি? আরও একটা বড় বিষয় হলো, আমি যার বাড়িতে কাজ করি তিনি একজন বড় বিজনেসম্যান, হি ইজ এ বিগ বিজনেসম্যান, ওকে, রিচ পারসন. হি ইজ অলসো স্ট্যান্ডিং ইন দ্য সেম লাইন, ওকে. সো কান্তা ইজ টেলিং অ্যান্ড এনজয়িং, ওকে, দ্যাট ইয়েস উই আর ইকুয়াল, ওকে. তো এই হলো সিচুয়েশনটা. সিচুয়েশন পরিবর্তন হচ্ছে. তোমরা যদি নিচের ছবিটা দেখো বইয়ের মধ্যে দেখবে যে অ্যাকচুয়ালি শি ইজ ওরিড অ্যাবাউট হার ডটার, ওকে, হু ইজ সিক. যে মেয়েটা, তা রমার মেয়ে, যার নাম হচ্ছে আশা, সে অসুস্থ অ্যাকচুয়ালি, সে বাড়িতে রয়েছে. তো তার সম্পর্কেও চিন্তা করছে. তো সে আবার যখন পোলিং বুথে ঢুকছে, সে যখন ভোট দিতে ঢুকছে, তখন সে ভাবছে আমি তাকেই ভোট দেব যে আমাদের এলাকায় মানে পানীয় জলের সুব্যবস্থা করবে বলে কথা দিয়েছে, ওকে. আই মাস্ট কাস্ট ভোট ফর হিম, আই মাস্ট সিলেক্ট দ্যাট পারসন হু হ্যাজ প্রমিসড মি, ওকে, প্রমিসড আস দ্যাট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার উইল বি প্রোভাইডেড ইন আওয়ার এরিয়া, ওকে. আমি তাকেই নির্বাচন করব. তো এভাবেই চলছে ঘটনা. তো যাই হোক, তো সে বাড়িতে গিয়ে দেখলো যে তার মেয়ে আরও অসুস্থ হয়ে পড়েছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে. তখন তাকে তো চিকিৎসা করতে নিয়ে যেতে হবে. দ্য গার্ল মাস্ট বি টেকেন টু দ্য হসপিটাল. তো সে তাকে নিয়ে হসপিটালে গেল, অফকোর্স ইন এ গভর্নমেন্ট হসপিটাল, ওকে. তখন সে আবার লাইনে দাঁড়ালো. সকালে দাঁড়িয়েছিল ভোট দেওয়ার জন্য লাইনে, আর বিকেলে দাঁড়ালো তার মেয়েকে নিয়ে চিকিৎসা করানোর জন্য লাইনে. এখন সে কথাটা ভাবতে শুরু করলো যে আমার মালিকের ছেলেমেয়েরা যদি অসুস্থ হয়, তারা কি কখনো এই লাইনে এসে দাঁড়াবে আমার মতো? অফকোর্স নট, ওকে. ইফ the person at whom I am working, will the children when they are sick, will they be brought in a government hospital? Of course not. তখন সে ভাবতে শুরু করেছে অন্যরকমভাবে, তাহলে আর উই রিয়েলি ইকুয়াল? এই কথাটা তার মাথায় আসতে শুরু করলো. তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম যে by means of universal adult franchisee, is it possible to provide equality just by providing universal adult franchisee? Of course not. So that means there are some other problems, okay, here. So we are talking about other kinds of equality here. Means what are the problems actually we should discuss here on যে সমতা বা সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি সমস্যা রয়ে গেছে সেই জিনিসটা আমরা দেখছি. তো এখানে যে জিনিসটা আমি লিখেছি প্রথমে, কাস্ট সিস্টেম. অল অফ ইউ নো, সবার জানা আছে, তোমাদের প্রত্যেকেরই জানা আছে কাস্ট সিস্টেম বা জাতি ভেদ প্রথা আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশে বা বিভিন্ন অঞ্চলে কীভাবে এটাকে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে. এটার সমস্যাটা কি, ওকে. স্পেশালি ইন আওয়ার কান্ট্রি দিস সিস্টেম ক্রিয়েটেড এ হিউজ প্রবলেম, ইজন্ট ইট? ওকে, আপার কাস্ট, লোয়ার কাস্ট, অন দ্য বেসিস অফ দিস সিস্টেম লট অফ ডিসক্রিমিনেশন ওয়ার বিং মেড, ওকে. এখানে আমি একটা টার্ম ইউজ করছি, সেটা হচ্ছে দলিত, ওকে. যে জিনিসটা তোমরা এখানে দেখে থাকবে, এখানে আরেকটা স্টোরি আছে, এ রিয়েল লাইফ স্টোরি, ইট মে বি মিস্টার অ্যান্ড মিসেস আনসারি, ঠিক আছে. এই নামেও আরেকটা এখানে গল্প আছে. যাই হোক, নামটা বড় বিষয় না. তো ওনারা যে আসার মতো অসচ্ছল না, সে মানে যেমন একজনের বাড়িতে ডোমেস্টিক হেল্পার হিসাবে থাকে বা কারো বাড়িতে কাজ করে, এমন না ওনারা, ঠিক আছে. দুজন হাজব্যান্ড ওয়াইফ, তারা ভাড়া বাড়ি খুঁজছেন,
ঠিক আছে। তো তারা যেখানেই যাচ্ছেন কোনো না কোনোভাবে তাদেরকে মানে গ্রহণ করা হচ্ছে না। ওকে, দে আর নট বিং অ্যাকসেপ্টেড। কেন? যখন একটা বাড়িতে গেলেন যখন, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে যে না আমাদের এখানে তো, যখন নামটা শুনলেন তখন বাড়ির মালকিন, ঠিক আছে না, বাড়ির যিনি মালিক বা যাই হোক মালকিন যেটাই হোক, তো উনি বললেন যে না আমাদের এই কমপ্লেক্সে তো শুধু যারা ভেজিটারিয়ান, ঠিক আছে, তারাই শুধু এখানে থাকতে পারবে, ঠিক আছে, আর যারা নন ভেজ মানে যারা মাংসাহারি, ঠিক আছে, বা যারা, ঠিক আছে, মানে মাংস খান, আমাদের এখানে তারা তো অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। তো এমনভাবে বিভিন্নভাবে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এখন তারা কি করলো, একজন মিডলম্যানকে ধরলো, ঠিক আছে, যে আমাদের তো এই অঞ্চলে একটা ভাড়া বাড়ি প্রয়োজন, তাহলে তুমি আমাদের একটু ব্যবস্থা করে দাও না ভাই, ঠিক আছে। তো তখন সে বললো, সে ওনাদেরকে একটা সাজেশন দিলেন, যে বললেন যে আপনারা এই অঞ্চলে ভাড়া তখনই পেতে পারবেন যদি আপনাদের নামটা চেঞ্জ করেন, ঠিক আছে। কিন্তু তারা সে ব্যাপারে আগ্রহী হলো না। দেখো সমস্যাটা কীভাবে হচ্ছে, আসলে এখানে ধর্মীয় সমস্যাও দেখা দিচ্ছে। দ্য প্রবলেম ক্রিয়েটেড নট জাস্ট বাই দ্য কাস্ট সিস্টেম, দ্য প্রবলেম ইজ ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ রিলিজিয়ান অলসো। ওকে, তো যে জিনিসটা বলছিলাম, ওয়ান ইম্পর্টেন্ট টার্ম ইজ ইউজড হিয়ার ইন আওয়ার চ্যাপ্টার, দ্যাট ইজ দলিত। ওকে, এটাকে যদি আমরা বলি ব্রোকেন, ওকে, যে এটার আরেকটা মিনিং আমরা করতে পারি ব্রোকেন, ঠিক আছে, মানে যারা নিপীড়িত বা বঞ্চিত বা শোষিত, আমরা এই অর্থে ইউজ করতে পারি দলিত এই টার্মটা। তো it's a long term, it's a long time it happened in our country that quite a long period of time a huge part of the society, okay, a larger part of the society were being discriminated as because they belong to the Dalit community, ঠিক আছে। আমাদের এখানে দুটো নাম বিশেষভাবে উঠে এসেছে, ওম প্রকাশ বাল্মীকি, আমাদের বইয়ের মধ্যে ওনার নামটা আছে দেখবে, ঠিক আছে। ওনার সম্পর্কে তোমাদের একটু জানা প্রয়োজন। তিনি যখন ছোট ছিলেন তখন তিনি যে স্কুলে পড়তেন সেখানে তার স্কুল পরিষ্কার করা, স্কুল প্লেগ্রাউন্ড, ওকে, হি হ্যাজ টু ক্লিন এভরিথিং, ওকে, তার ধুলো বালিতে তার সব মুখ ভরে যেত, সে ভীষণ অসুস্থ হয়ে পড়তো, নাকে মুখে দিয়ে ধুলো ঢুকছে এভাবে, ঠিক আছে, জাস্ট বিকজ হি বিলং টু দ্য দলিত কমিউনিটি, ঠিক আছে। সে যেহেতু নিচু জাতি ছিল, সে এজন্য তাকে এসব কাজগুলো করতে হতো, ঠিক আছে। কিন্তু এই যে বিষয়টা যখন তার বাবা একদিন দেখলো যে সে এভাবে করতে করতে সে অসুস্থ হয়ে পড়ছে, তখন তার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল এবং এই কথা বলে গিয়েছিল যে আমার এই ছেলেই একদিন কিছু করে দেখাবে, ওকে, হি উইল প্রুভ, ওকে, হিমসেলফ, ওকে, তার মধ্যে ক্যাপাবিলিটি আছে, অতএব সে এটা জিনিসটা করে দেখাবে। এবং এজন্যই যে সে নিচু জাতির, তো এজন্য তাকে সাফার করতে হবে, তাকে কষ্ট পেতে হবে, তাকেই শুধু এসব পরিষ্কার করতে হবে, এর তো কোনো মানে হয় না। এজন্য তিনি পরবর্তী সময়ে একটা বই লেখেন যেটার নাম হচ্ছে জুঠান, ওকে, বইটার নাম আমাদের বইয়ে আছে দেখবে, বইটার ফার্স্ট পেজের ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, যেটার মধ্যে তিনি দেখিয়েছেন হাউ হি সাফার্ড, ওকে, হোয়েন হি ওয়াজ স্মল, ইভেন হোয়েন হি ওয়াজ গ্রোয়িং আপ, হি সাফার্ড এ লট জাস্ট বিকজ হি বিলংড টু দ্য দলিত কমিউনিটি, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টারে আরও একজনের কথাও এখানে আলোচনা আছে, ডক্টর বি.আর. আম্বেদকর। তোমরা জানো তো উনিকে, নিশ্চয়ই ওনার নামের সঙ্গে তোমাদের পরিচয় রয়েছে। ইউ আর অল অ্যাওয়্যার অ্যাবাউট ডক্টর বি.আর. আম্বেদকর। হি ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি, ইজন্ট ইট? ড্রাফটিং কমিটিটা কি? when the constituent assembly was formed, okay, for writing the Indian constitution, a smaller body, it was the drafting committee, okay, a drafting committee যিনি চেয়ারপারসন ছিলেন তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। he also belonged, okay, to a Dalit community, okay, to lower caste, understood, and that's why he suffered a lot. নিশ্চয়ই তোমরা ওনার সম্পর্কে জেনেছো আগে বা পড়েছো, জেনে থাকবে যে তিনিও কিভাবে তাকে ডিসক্রিমিনেট করা হতো, তিনি কিভাবে তার স্কুল জীবনে তিনি স্কুলে ঢুকতে পারতেন না, তাকে বাইরে থেকে শুনতে হতো, তাকে তিনি তার তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাচ্ছে কিন্তু তাকে কেউ জল দিচ্ছে না, ঠিক আছে। যাই হোক, তবে এখানে সহৃদয় কিছু একজন দুজন টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, ঠিক আছে, তো তারা তাকে সাহায্য করেছিল। এভাবে তিনি বড় হয়ে উঠেছেন। তখন তিনি মানে এটা তার মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে আমি একদিন এই দেশের মধ্যে সাম্য নিয়ে আসবো, আই শ্যাল ব্রিং ইকুয়ালিটি ইন আওয়ার কান্ট্রি, ওকে, দ্যাটস ওয়াই, ওকে, দ্যাট হিজ স্ট্রং ডিটারমিনেশন, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বলেই তিনি এমন জায়গায় গিয়ে বসতে পেরেছিলেন। হি বিকেম দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি, যারা ভারতের সংবিধান লিখেছিলেন তিনি তাদের হেড ছিলেন। দ্যাটস ওয়াই হি ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওকে। সো সেই বি.আর. আম্বেদকর, সেই ওম প্রকাশ বাল্মীকি বিষয়ে আমাদের অধ্যায়ে আলোচনা আছে, তোমরা অবশ্যই এগুলো একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে। আমরা
যে জিনিসটা আলোচনা করছিলাম যে ইকুয়ালিটি, while establishing equality, what are the other problems is seen, that is unequal treatment on the basis of caste, gender, even on the basis of gender there is discrimination. ওকে, মানে পুরুষ স্ত্রী ভেদে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন, ভেদাভেদ করা হচ্ছে অনেক জায়গায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা হয় যে মহিলাদেরকে বলা হচ্ছে তারা দে আর ফিজিক্যালি উইক, ওকে, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট, ওকে, যেটা আসলে সত্য না। তো এসব বলে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে মানে কোনো প্রফেশনে তাদেরকে মানে নেওয়া হয় না। তো এসব যে বিষয়গুলো, যে জাতিভেদে বা লিঙ্গভেদে যে পার্থক্য, এসব কারণে দেশে ইকুয়ালিটি অ্যাস্টাবলিশমেন্টে সমস্যা দেখা দিচ্ছে, দেশে সাম্য প্রতিষ্ঠায় বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। তো এগুলো কি হচ্ছে, এসব করতে কি হচ্ছে, দিস ইজ অলসো কজিং দ্য ভায়োলেশন অফ ডিগনিটি কথাটা তোমরা শুনে থাকবে, মানে আত্মমর্যাদা। প্রত্যেক ব্যক্তিরই তার নিজস্ব আত্মমর্যাদা রয়েছে, ঠিক আছে। কারোর নান হ্যাজ দ্য রাইট টু ভায়োলেট দ্য ডিগনিটি অফ এ পার্সন, ওকে। সো এভরি হিউম্যান বিং হ্যাজ বর্ন অ্যান্ড ব্রট আপ উইথ হিজ ডিগনিটি। তাহলে কে কাউকে অধিকার দিল তার ডিগনিটি মানে তার আত্মমর্যাদাকে হরণ করা? কিন্তু যখনই এরকম ডিসক্রিমিনেশন করা হচ্ছে, যখনই পার্থক্য করা হচ্ছে, ওকে, বাই মিনস অফ caste system or gender, race or place of birth, okay, or on the basis of economic status, বিভিন্নভাবে মানুষকে যখন ডিফারেন্স করা হয়, এগুলোর তাহলে কী হলো, এটা ইটস এ গ্রস লস ফর দ্য পার্সন, ইটস এ গ্রস লস ফর দ্য সোসাইটি, ওকে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য নেশন, ওকে। তাহলে এটা যেটা বলা হলো যে ভায়োলেশন অফ ডিগনিটি, ইটস এ ভেরি important matter here. So no one has given the right to violate the dignity of any person. Now we shall see how the Indian constitution is trying to establish the dignity of human being by means of the Indian, okay, by means of what to say, articles, okay, various articles. We shall find out what are the provisions made in the Indian constitution, okay, to establish equality in our country. আমাদের দেশে ঐক্য মানে সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা একটু দেখি। দ্য রোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওকে, ইটস এ স্টেপ ফরওয়ার্ড ওয়াইল এস্টাবলিশিং ইকুয়ালিটি। কীভাবে করা হচ্ছে দেখো তোমরা, ওকে, জাস্ট আই এম রাইটিং ফিউ পয়েন্টস, দেন উই শ্যাল ডিসকাস হিয়ার। Okay, so these are the certain initiatives taken by the Indian constitution to establish equality. ভারতীয় সংবিধানের মাধ্যমে সমতা প্রতিষ্ঠা করতে গিয়ে কতগুলি স্টেপ নেওয়া হয়েছে, কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো কি কি আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের চোখে সকলেই সমান, ওকে। হোয়াট ডাজ ইট মিনস অন দ্য বেসিস অফ কাস্ট, জেন্ডার or place of birth or economic status, no differences can be made, okay, and if any such things are created, then it is a gross violation of the law and it is a punishable offence, okay. So equality before the law, আইনের চোখে সকলেই সমান, এটা ভারতীয় সংবিধানের একটা প্রচেষ্টা ইকুয়ালিটি প্রতিষ্ঠা করার, ওকে। আমরা সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি, নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, কাস্ট অ্যান্ড জেন্ডার, এটাই বলছিলাম, ওকে। এসবের ভিত্তিতে মানে ধর্ম, জাতি, গোষ্ঠী, ঠিক আছে, বা অর্থনৈতিক অবস্থা, এসবের ভিত্তিতে কোনো ধরনের ডিফারেন্স করা যাবে না। যদি কেউ এরকম করে থাকে তাহলে সেটা হবে আইনত দণ্ডনীয় অপরাধ। কেমন? উদ্দেশ্য একটাই, টু অ্যাস্টাবলিশ ইকুয়ালিটি, সাম্য প্রতিষ্ঠা করা, ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাক্সেস টু অল পাবলিক ফ্যাসিলিটিস। পাবলিক ফ্যাসিলিটি আমরা বলতে কী বুঝি, মানে সরকারি ব্যবস্থাপনাগুলো, যেমন মনে করো কোনো রাস্তা বা সরকারি হসপিটাল বা সরকারি বিদ্যালয়, ঠিক আছে, এ ধরনের যা কিছু সরকারি ব্যবস্থাপনায় যা কিছু চলে, ঠিক আছে, এগুলোকে আমরা বলি পাবলিক ফ্যাসিলিটিস। সো ইচ অ্যান্ড এভরি পার্সন ইন দ্য কান্ট্রি হ্যাজ গট দ্য রাইট টু অ্যাক্সেস দোজ ফ্যাসিলিটিস। প্রত্যেক মানুষেরই সে সকল সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার হয়েছে। এখানে কেউ, নান, নট ইভেন দ্য গভর্নমেন্ট, no authority has the right to prohibit any person from accessing those facilities. এসব ব্যবস্থাপনাকে ব্যবহারের পথে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। যদি কেউ করে থাকে সেই বললাম যেটা হবে আইনত দণ্ডনীয় অপরাধ,
Okay, so that is the meaning of access of government or public facilities. Then the other initiative, that is untouchability has been abolished. যেটা আমরা বলছিলাম যে ওম প্রকাশ বাল্মীকি বা ডক্টর বি আর আম্বেদকর তারা কীভাবে সাফার করেছেন, তারা কী করে তাদের ছোটোবেলাটা কাটিয়েছেন, এমনকি যারা যখন বড় হয়ে উঠছেন তখনও তারা কেমনভাবে কষ্ট পেয়েছেন তাদের জীবনে। তারা প্রতি পদক্ষেপে দেখেছেন যে জাতি ভেদ প্রথা, তাদের নিচু বংশে, তথাকথিত নিচু বংশে জন্ম বলে তাদেরকে কী করে তাদের শিক্ষা জীবনে তাদেরকে স্কুলে স্থান দেওয়া হয়নি, বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। ঠিক আছে, তো এজন্যই সংবিধানে, কনস্টিটিউশনের মধ্যে কী করা হয়েছে, আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড, যে অস্পৃশ্যতা। ঠিক আছে, এখানে আরেকজনের কথা আমাদের বলতেই হয়, আওয়ার ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী, যিনি এই তাদেরকে বলতেন হরিজন। ঠিক আছে, মানে তিনি তাদেরকে একটা মানে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য বা সমগোত্রীয় করার জন্য তিনি এই কথাটা বলতেন যে ওরা হচ্ছেন হরিজন। ঠিক আছে, তিনি এজন্যই চেয়েছিলেন সবাই, প্রত্যেক, অল দ্য নেশন বিল্ডার্স, ওকে, অল দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি, দে ওয়ান্টেড টু রিমুভ দ্য ডিসক্রিমিনেশন উইদিন দ্য হায়ার কাস্ট, লোয়ার কাস্ট অ্যান্ড অল দিস থিংস। ওকে, এসব ডিফারেন্স, এসব দূর করে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করাই ছিল আমাদের জাতীয় নেতাদের উদ্দেশ্য। ঠিক আছে, যারা আমাদের দেশ গঠন করেছিলেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্য একটাই ছিল যে দেশ থেকে কি করে অস্পৃশ্যতাকে দূর করা যায়, অসাম্য কী করে দূর করা যায়, সাম্য কী করে প্রতিষ্ঠা করা যায়। তো কনস্টিটিউশনে এটা লেখা হয়ে গেল যে আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড, মানে অস্পৃশ্যতা দূরীকরণ আইন, এটা একটা আইন হয়ে গেল যে কাউকে কোনো অবস্থাতেই নিচু জাতির বলে তাকে অস্পৃশ্য করে রাখা যাবে না। তোমরা তো জানোই যে আমাদের সমাজ ব্যবস্থায় যে উচ্চ গোত্রীয়রা বা উচ্চ বংশে যাদের জন্ম, তারা কিভাবে অন্যদের বা যারা নিচু বংশে জন্ম, তথাকথিত নিচু বংশে জন্ম বলে তাদেরকে সকল সামাজিক সুযোগ সুবিধা থেকে দূর করে রাখতো। ঠিক আছে, হয়তো মানে যখন আগে একটা কমিউনিটি থেকে যখন একটা কোনো পুকুরের জল ব্যবহার করা হচ্ছে, সেখানে তাদেরকে সেখান থেকে জল ব্যবহার করতে দেওয়া হতো না, এমনভাবে বিভিন্নভাবে তাদেরকে দূরে সরিয়ে রাখা হতো। তাহলে আমরা কি দেখলাম যে হোয়াট ইজ দ্য রোল প্লেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু এস্টাবলিশ ইকুয়ালিটি। আমরা কতগুলো পয়েন্ট এখানে দেখলাম। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট মেথডে, যে কিভাবে অ্যাকচুয়ালি দ্য প্রসেস, এটা হচ্ছে কনস্টিটিউশনাল ইনিশিয়েটিভস। এখন যেটা বলবো আমরা প্রত্যক্ষ পদক্ষেপ, ঠিক আছে, কিভাবে প্রত্যক্ষ পদক্ষেপ। ওকে, 2 ways to implement, আমরা যদি বলি 2 ways to implement equality। ঠিক আছে, কিভাবে দুটো সিস্টেমে, দুটো উপায়ে যাতে সাম্য প্রতিষ্ঠা হয়। ওকে, সেটার জন্য কি কি করা হয়েছে দেখো। প্রথমটা হচ্ছে থ্রু লজ। ওকে, আমরা সবাই জানি আমাদের কনস্টিটিউশনের মধ্যে বিভিন্ন ল রয়েছে। এখানে তাহলে স্পেশালি আমরা কোনটার কথা বলতে চাইছি? উই আর টকিং অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইটস। ওকে, এটা তোমাদের স্কুল বিল্ডিংয়ের দেওয়ালেও লেখা থাকবে, দেখবে অনেক স্কুলের বিল্ডিংয়ে এটা লেখা থাকে। ওকে, আমাদের জানো ফান্ডামেন্টাল রাইট, যেগুলোকে আমরা বলি মৌলিক অধিকার, যাদের সঙ্গে মানে এটাকে কেন মৌলিক অধিকার বলা হচ্ছে, এগুলোকে কেন ফান্ডামেন্টাল বলা হচ্ছে? বিকজ দ্য পার্সন ইজ বর্ন উইথ দিস রাইটস, নো ওয়ান ক্যান ডিটাচ দোজ রাইটস ফ্রম দ্য পার্সন। ওকে, এসব অধিকার থেকে মানুষকে কখনোই কেউই বিচ্ছিন্ন করতে পারবে না, এজন্য এগুলোকে বলা হচ্ছে মৌলিক অধিকার। ওকে, ফান্ডামেন্টাল রাইটস। তো এসব ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা আছে রাইট টু ইকুয়ালিটি। ওকে, যেটা তোমরা জানো সবাই। ঠিক আছে, সাম্যের অধিকার। কিসের এখানে আমরা কিসের সাম্যের কথা বলছি? মিন্স নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, জেন্ডার, রিলিজিয়ন, এটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে থ্রু লজ, ওকে, মানে ইফ এনিওয়ান ব্রেকস দোজ লজ then they will get punishment. Okay, these are punishable offense. Second আরেকটা হলো যেটা বলছি আমরা যে গভর্নমেন্ট প্রোগ্রামস, ওকে, গভর্নমেন্ট প্রোগ্রামস, ওকে, ফর disadvantaged groups, okay, government programs ফর ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস। আমরা বলছি ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের চোখে সকলেই সমান।
ঠিক আছে, তাহলে এটা তো বললামই, এটা তো আমরা আলোচনা করলাম। তাহলে সেকেন্ড যেটা বলছি যে গভর্নমেন্ট প্রোগ্রামস ফর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস, এটা আবার কি, মানে সরকারই আবার অন্য ব্যবস্থাপনা নিয়েছে যারা ডাউন ট্রোডেন, যারা নিচু শ্রেণীর, যারা দীর্ঘদিন ধরে সমাজে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, যারা সমাজের সেন্টার ফোল্ডে আসতে পারেনি, ঠিক আছে, যারা সমাজের কেন্দ্রস্থলে আসতে পারেনি, তারা কোনোভাবেই তাদের মর্যাদা স্থাপন করতে পারেনি, তাদের জন্য সরকার আলাদাভাবে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করছে। উই আর টকিং অ্যাবাউট দ্য রিজার্ভেশন সিস্টেম, ওকে, স্পেশাল রিজার্ভেশন সিস্টেম ফর দ্য শিডিউল্ড কাস্টস অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস। তোমরা এটা জানো, এগুলো অ্যাক্ট হয়ে গেছে, দ্য অ্যাক্ট ফর শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস। তোমরা জানো দেয়ার ইজ রিজার্ভেশন ইন দ্য এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল ইনস্টিটিউশনস, ওকে, অ্যান্ড ইন জব ফেসিলিটিস, গভর্নমেন্ট জব ফেসিলিটিস, ওকে, সরকারি চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে সব জায়গাতেই SC ST রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে। কেন এই রিজার্ভেশন পলিসি, কেন এই সংরক্ষণের ব্যবস্থা? কারণ সরকার দেখেছে, ঠিক আছে না, যে যারা দীর্ঘদিন যাবৎ তাদের মর্যাদা পায়নি সমাজে, তাহলে তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে তাদেরকে যদি কিছুটা, ঠিক আছে, হয়তো কিছু কম নম্বরে তারা সেখানে ভর্তি হতে পারছে, বা তারা তাদের জন্য কিছু সিট রিজার্ভ রাখা হচ্ছে, ঠিক আছে, গভর্নমেন্ট জব ফেসিলিটির ক্ষেত্রে, এজন্যই যাতে নাকি তারা সমাজের ওই লেভেলে আসতে পারে, অন্যদের সঙ্গে সমতা বজায় রেখে চলতে পারে, ঠিক আছে, উদ্দেশ্য এটাই। দ্যাটস ওয়াই দিস টু processes are being taken. Then another very important initiative is taken by the government, that is midday meal, okay, midday meal। তো সবার সঙ্গে, এটার সঙ্গে তোমরা সবাই খুব পরিচিত নাকি, সবাই খুব এনজয় করো বিষয়টা, ঠিক কি না? তোমরা যখন স্কুলে থাকো, এবং আমি শিওর তোমরা খুব মিস করছো মিড ডে মিল টাইমটা, না নাকি? তোমরা যেহেতু 7-এ পড়ো, হ্যাঁ, 8 পর্যন্ত মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে, তাহলে এটাকে তো তোমরা সবাই একসঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে খাওয়ার খাও, এটাকে এনজয় করো, ঠিক কি না? হ্যাঁ, তো মিড ডে মিল ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ, ইটস এ ইউনিক ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ব্রিং ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। সমাজে সাম্য প্রতিষ্ঠার জন্য এই মিড ডে মিল ব্যবস্থাটা একটা দারুণ সিস্টেম, ঠিক আছে। এখানে কি দেখা গেল, অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল তামিলনাড়ুতে, আমাদের একটা স্টেট তামিলনাড়ুতে, সেখানে এটা প্রথম শুরু হয়েছিল, যেখানে দেখা যেত কি শিক্ষকরা তো আপ্রাণ চেষ্টা করতেন ছাত্রছাত্রীদেরকে মন দিয়ে পড়ানোর জন্য, কিন্তু দেখা যাচ্ছে কি তাদের ছাত্রছাত্রীদের যখন মানে হয়তো 2-4টা ক্লাস হয়ে গেল, এরপরে খিদে লাগলো, বাড়িতে চলে গেল, আর আসলোই না পড়াতে, তাহলে পরের ক্লাসগুলো আর কে করবে? তাদের তো আর সেই পরের ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো তো তার জানাই হলো না ওইসব বিষয় সম্পর্কে। তাহলে এ থেকে মুক্তির উপায় কী? তাহলে আমরা কী করতে পারি যে বাচ্চারা স্কুলেই থাকবে, তারা 7টা পিরিয়ড, হ্যাঁ, সবগুলো ক্লাস করবে ঠিকঠাকভাবে, ঠিক আছে না? তাহলে কি করা যায়? ওই থেকে শুরু হলো মিড ডে মিল, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা স্কুলে, ঠিক আছে। যেমনটা বলছিলাম, তোমরা তো খুব এনজয় করো না মিড ডে মিলটা, হ্যাঁ, যেদিন রুটিন অনুযায়ী যেদিন যে খাবারটাই হয় না কেন, প্রতিদিনই তোমরা খুব এনজয় করো এই খাবারটা। তো কিন্তু এটা কিন্তু একটা গভর্নমেন্টের ইউনিক ইনিশিয়েটিভ, ওকে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা বলছিলাম যে টু ব্রিং ইকুয়ালিটি, ওকে। এখানে দেখো স্কুলে, তাহলে এখন বলতেই হয় স্কুলে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের গোষ্ঠীর লোকেরা, বিভিন্ন ফ্রম ডিফারেন্ট social classes, from economic status, from different economic status, okay, people are coming here, okay, children are coming, ঠিক আছে না? তোমরা বিভিন্ন কমিউনিটিতে বিলং করো, বিভিন্ন ধর্মের গোষ্ঠী থেকে তোমরা আসছো এখানে, কিন্তু যখন মিড ডে মিল খাচ্ছ কোনো পার্থক্য নেই, সবাই একসঙ্গে মিললে, ঠিক আছে, আনন্দ হই হই করতে করতে মিড ডে মিল এনজয় করছো। তাহলে এটা কি একটা দারুণ ব্যবস্থা না ইকুয়ালিটি এস্টাবলিশমেন্টের জন্য, ঠিক আছে। আর তামিলনাড়ুতে যখন শুরু হলো, তখন দেখা গেল যে দলিত, যারা আমরা সোকল্ড, যারা নিচু শ্রেণীর জাতিগোষ্ঠীর মহিলারা ছিলেন, তাদেরকে কুক হিসাবে, তাদেরকে রান্নার কাজে এনগেজ করা হলো। তখন তারা ভাবলো যে না, উই আর অলসো সামওয়ান ইন দ্য সোসাইটি। তাহলে তারা তাদের সামাজিক মর্যাদা ফিরে পেল, দে গট দ্য সোশিয়াল ডিগনিটি, ওকে, দে ফাউন্ড দেয়ার ভ্যালু অ্যাজ এ হিউম্যান বিং, ঠিক আছে। তারা মানে যেভাবে আগে সমাজে নিপীড়িত হতো, যাদেরকে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হতো, তার থেকে তারা মুক্তি পেয়ে গেল এর মাধ্যমে। তাহলে আমরা বলবো এই যে ইনিশিয়েটিভগুলো, দিজ আর দ্য সার্টেন ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট ইকুয়ালিটি। শুধু ইকুয়ালিটি সাম্যতা মুখে বললে তো হবে না, ঠিক আছে। ডেমোক্রেসি, সি দ্য ডেমোক্রেসি
ইজ ইকুয়াল টু ইকুয়ালিটি। যেখানে সমতা নেই সেখানে ডেমোক্রেসি ইজ জাস্ট এ ওয়ার্ড। এখানে গণতন্ত্রের নামে, ঠিক আছে না, সাম্য, শুধু সাম্য প্রতিষ্ঠা, সাম্যের কথা বলে তো সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। সেখানে কতগুলো ডাইরেক্ট ইনিশিয়েটিভ, প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ মাস্ট বি টেকেন। যেমন আমরা যেগুলো বললাম যে প্রথমত হচ্ছে থ্রু লজ। এখন ইকুয়ালিটি বিফোর দ্য ল, এটা যদি কেউ ভায়োলেট করে, আমি, তুমি, যে কেউ, ইভেন দ্য গভর্নমেন্ট, ইট ইজ এ পানিশেবল অফেন্স। ঠিক আছে, এটা দায়, মানে আইনত দণ্ডনীয় অপরাধ যদি কেউ ইকুয়ালিটি বিফোর দ্য ল যেটা বলছিলাম কেউ যদি ভায়োলেট করে, তিনি যেই হন না কেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, তিনি কিন্তু সকলেই আইনের চোখে সমান। ওকে, ইকুয়ালিটি বিফোর দ্য ল। সো ইটস এ ডাইরেক্ট ইনিশিয়েটিভ, ওকে, টু ইমপ্লিমেন্ট, টু এস্টাবলিশ ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। সেকেন্ড যেটা বলছিলাম, রিজার্ভেশন পলিসি ফর দ্য SC/ST কমিউনিটিস, ওকে, ইন এডুকেশনাল সিস্টেম, ইন গভর্নমেন্ট জব, ওকে, সরকারি চাকরির ক্ষেত্রে বা বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সিট রিজার্ভেশন থাকে। ওকে, সিট সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। যেটা বলছিলাম, কেন এসব ব্যবস্থা করা হয়েছে, কারণ এটা দেখা গেছে দীর্ঘদিন যাবৎ, ঠিক আছে না, এ সকল কমিউনিটির লোকেরা সমাজে বঞ্চিত ছিল। তাহলে তাদেরকে একটা লেভেলে আনতে হবে, তো দে মাস্ট বি ব্রট আপ at a certain level where they can they can live equally with the other sections of the society. এজন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তো ইটস এ ডাইরেক্ট মেথড টু ইমপ্লিমেন্ট, টু এস্টাবলিশ ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা বলছিলাম, মিড ডে মিল। এটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এটার উদ্দেশ্যগুলো। এখানে আমি আরেকটা কথা বলবো যে তাহলে কি আমাদের সব পাওয়া হয়ে গেছে, ইকুয়ালিটি সব কিছু হয়ে গেছে? অফকোর্স নট। ইউ আর গ্রোন আপ এনাফ টু আন্ডারস্ট্যান্ড, তোমরা যথেষ্ট বড় হয়েছো বোঝার জন্য যে না, এখনও আরও অনেক পথ চলার বাকি আছে। তাহলে এগুলোকেও করতে হবে। কেন? বিকজ দ্য মেন্টালিটি অফ দ্য পিপল চেঞ্জেস স্লোলি। মানুষের মানসিকতা একদিনে দুদিনে চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। তাহলে মানুষের মানসিকতাকে পরিবর্তন করাটা হচ্ছে একটা বড় বিষয়। আরও একটা কথা এখানে আমি বলতে চাই, যেটা যে মানে আমাদের অধ্যায়ে এগুলো রয়ে গেছে, দেখবে যেটা যে এই ইনইকুয়ালিটির বিষয়টা কি শুধু আমরাই সাফার করেছি, শুধু আমাদের দেশেই? অফকোর্স নট। ঠিক আছে, তোমরা দেখে থাকবে এখানে আরেকজনের একটা কথা আছে, রোজা পার্ক বলে একজন মহিলার কথা আছে এখানে আমাদের চ্যাপ্টারের মধ্যে আলোচনা হয়েছে, যিনি একজন আফ্রিকান আমেরিকান ছিলেন। ঠিক আছে, মানে কি হয়েছিল, আমেরিকাতে একটা সময়ে আফ্রিকা থেকে অনেক লোককে এখানে দাস হিসাবে আনা হতো। দে ওয়ার বিং ট্রিটেড অ্যাজ স্লেভস। তোমরা জানো, ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ আব্রাহাম লিঙ্কন, দ্য 16th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সরি USA। ওকে, তিনি কি করেছিলেন? তিনি এই স্লেভারি সিস্টেমটা অ্যাবলিশ করার চেষ্টা করেছিলেন। ওকে, হি ওয়ান্টেড, ওকে, হার্ট অ্যান্ড সোল, ওকে, টু অ্যাবলিশ স্লেভারি, ওকে, ফ্রম দ্য কান্ট্রি। ওকে, আনফর্চুনেটলি হি ওয়াজ কিল্ড। আন্ডারস্টুড? তো যাই হোক, যেটা বলছিলাম যে এই আফ্রিকা থেকে দাসদেরকে আমেরিকাতে আনা হতো, মানে দাস হিসাবে। ওকে, জাস্ট দে ওয়ার নট ট্রিটেড এজ হিউম্যান বিং, তাদেরকে মানুষ বলেই হিসাব করা হতো না। তখন দাস প্রথা, ঠিক আছে না, মানুষ কেনাবেচার ব্যবস্থা ছিল। তো এমনভাবে অনেক আফ্রিকানরাই আমেরিকাতে সেটেলড হয়ে গিয়েছিল, তারা এখানে থাকতে শুরু করেছিল। ঠিক আছে, এখানে ইন্টার কমিউনিটি কম্বিনেশন হয়েছে, তো আফ্রিকান আমেরিকান কমিউনিটির সৃষ্টি হয়েছে। কিন্তু তারা সোসাইটির মধ্যে সেই মর্যাদা, যে হোয়াইট আমেরিকানরা যেমন মর্যাদা পেত, তারা কখনোই পেত না। এমনভাবে বছরের পর বছর চলতে থাকলো। তো রোজা পার্ক যে মহিলার কথা রয়েছে আমাদের অধ্যায়ে, তোমরা একটু পড়ে দেখবে, ইউ মাস্ট রিড অ্যাবাউট হার। ওকে, এখানে কি আছে দেখবে যে one day she refused to give up her seat to a white American. তিনি কী করলেন, তিনি বাসে উঠলেন একদিন, রোজা পার্ক, তো একজন হোয়াইট আমেরিকানও উঠলো, তো তিনি তাকে সিটটা ছেড়ে দিতে নারাজ হলেন, তিনি তাকে সিটটা ছেড়ে দিলেন না। এই শুরু হয়ে গেল। ঠিক আছে, সো এই যে একটা ছোট্ট বিষয়, ইট টার্নড ইনটু এ ভায়োলেন্ট স্টর্ম, একটা মারাত্মক আকার ধারণ করলো, যাকে বলা হয় সিভিল রাইটস অ্যাক্ট। ওকে, মানুষের সাম্য প্রতিষ্ঠার জন্য, ঠিক আছে, জনগণের সাম্য প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলন শুরু হয়ে গেল, সিভিল রাইটস মুভমেন্ট। ওকে, ইন 1950s সিভিল রাইটস মুভমেন্ট। ওকে, এই আন্দোলনটা একটা সারা পৃথিবীব্যাপী এটা একটা বিরাট আলোড়ন তুলল। ঠিক আছে, তো এমনভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় সাম্য প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চলেছে। কনস্টিটিউশন, সংবিধানের মাধ্যমে, সংবিধানে ব্যবস্থাপনায় যথেষ্ট নয়, মানুষের, আমাদের মানসিকতার পরিবর্তনের বেশি প্রয়োজন। যখন মানুষের মানসিকতা পরিবর্তন হবে, তখনই আমরা বলতে পারবো যে সত্যিকার অর্থে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে।
ওকে, এই বলে আমরা শেষ করব। উই শ্যাল ওয়াইন্ড আপ টুডে উইথ দিস। সবাই ভালো থাকো, স্টে ওয়েল, থ্যাংক ইউ।